দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানের চেষ্টা করে থাকি আপনাদেরকে রাজনীতি নানা ধরনের কলা কৌশল এবং সেই ঘটনাগুলো কেন ঘটছে, কি জন্য ঘটছে, তার পেছনে কি কারণ থাকতে পারে এবং তার ভবিষ্যতে কি ইম্প্যাক্ট পড়তে পারে সেগুলো নিয়ে আমরা আপনাদের সামনে একটি বিশ্লেষণমূলক পর্ব উপহার দেওয়ার চেষ্টা করে থাকি। কারণ এমনিতেই রাজনীতিতে নানা রকমের ঘটনা ঘটে, নানা রকমের সংবাদে জর্জরিত সারা পৃথিবী, কিন্তু তার মধ্যে সেই ঘটনাগুলোর পেছনে কি কারণ থাকতে পারে সেটি নিয়ে চেষ্টা থাকে আমাদের আলোচনা করার জন্য। আর যথারীতি আপনারা জানেন যে আসলে আমরা গত প্রায় 2 মাস ধরেই যে জিনিসটি নিয়ে নিয়মিত আলোচনা করে আসছি সেটি হচ্ছে ইরান যুদ্ধ। একেবারে শেষ শান্তি চুক্তি, যেটাকে বলে কাগজে শান্তি চুক্তি, কিন্তু শেষ পর্যন্ত সেই কাগজে শান্তি চুক্তি হলেও আবারও নতুন করে অশান্তি শুরু হয়েছে আমেরিকা ইরান জুড়ে। কারণ আমেরিকার পক্ষ থেকে ইরানে আবার হামলা করা হয়েছে হরমুজের বিভিন্ন জাহাজে, আবার ইরানের পক্ষ থেকে বাহরাইন, কাতার সহ বেশ কিছু দেশে আমেরিকার যে বেস ক্যাম্পগুলো রয়েছে সেখানে হামলা করা হয়েছে। তার মানে আবার হামলা পাল্টা হামলা। তবে স্বস্তির খবর হচ্ছে ঠিক আজ কিছু মানে যখন সকাল হচ্ছিল আমেরিকাতে, তখন দুদেশ রাজি হয়েছে কিছুটা যুদ্ধবিরতি, আবার হামলা বন্ধ করার জন্য। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে মঙ্গলবার দুদেশের আবার দুই দেশ মুখোমুখি বসছে সভাতে, দোহাতে, কাতারের দোহাতে এই সভা অনুষ্ঠিত হবে, যেখানে জেরার্ড কুশনার থাকবেন এবং উটকফ থাকবেন এবং আমেরিকার পক্ষ থেকে মার্কো রুবিওর ব্যাপারটা বলা হচ্ছে। কিন্তু ইরান এখনও সেটি কনফার্ম করেনি যে তারা সেই সভাতে অংশ নিবে কিনা। সেই সঙ্গে ইরানের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, তারা যদি এইভাবে আমেরিকা যদি যুদ্ধ যেটাকে চুক্তি সেটি যদি ভঙ্গ করতেই থাকে, তাহলে তারা যে $6 বিলিয়ন যে ফ্রিজিং অর্থ কাতার থেকে পাওয়ার কথা ছিল সেটি তারা নিবে না, এবং তারা আবার নতুন করে যুদ্ধে জড়ানোর হুমকিও দিয়ে রেখেছে ইরান। কিন্তু আমেরিকা যেটি বলছে যে এটি ইরানকে জবাব দেওয়া হয়েছে, কারণ ইরান এরই মধ্যে যুদ্ধ যে চুক্তি সেটি ভঙ্গ করেছে। আর সবকিছু মিলিয়েই সবসময় দাবার গুটি যিনি চালেন সেই ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে তারা লেবাননের সঙ্গে তারাও সিজফায়ারে গিয়েছেন, কিন্তু সেই সিজফায়ার শেষ পর্যন্ত টিকে কিনা সেটি নিয়েও দোলাচাল রয়েছে। আর আমরা এইগুলো নিয়েই কথা বলতে চাই। আর এসব ব্যাপারে কথা বলতে আমাদের সঙ্গে নিয়মিতই যোগ দেন অনলাইনে আমাদের সবার প্রিয় সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আর সেই সঙ্গে আমাদের আরো একজন অতিথি রয়েছেন, প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, এএনএম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি টেক্সাস। মেহনাজ ম্যাম, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। মেহনাজ ম্যাম এবং মোহাম্মদুল্লাহ ভাই, আপনারা দুজনই শুনলেন। আমি মেহনাজ ম্যাম আপনাকে দিয়েই আজকে শুরু করি, যেহেতু আপনাকে পেয়েছি। আর শুরুতে আপনারা দুইজন নিশ্চয়ই বিশ্বকাপ ফুটবল দেখছেন। বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা সবাইকে নিশ্চয়ই অনুপ্রাণিত করছে, জমজমাট বিশ্বকাপ ফুটবল। কিন্তু সেটি মাঠের খেলা দেখলে মনে হয় যে না, খুবই জমজমাট একটি লড়াই চলছে, মানুষ আনন্দ করছে। কিন্তু যদি আমরা যুদ্ধের লড়াই বলি, সেটি আসলেই দোদুল্যমান পেন্ডুলামের মতো ঘোরাঘুরি করছে। আপনার কাছে যেটি জানতে চাই যে শান্তি চুক্তি হলো, এত আয়োজন করে এত করে বলা হলো সবই ঠিক আছে, কাগজের চুক্তি, মানে দুদেশ রাজি হয়ে গেল, আমেরিকার শেয়ার বাজার থেকে শুরু করে সবকিছু বাড়লো, তেলের দাম কমে গেল, কিন্তু হঠাৎ করে আবার দুদেশ যুদ্ধ বিরতি যে যুদ্ধ চুক্তি সেটি ভঙ্গ করলো। এই যে চুক্তি ভঙ্গ, এই যে আস্থাহীনতা, বিশ্বাসহীনতার জায়গা, সেটি থেকে আপনার কি মনে হয় এই শান্তি চুক্তি দীর্ঘমেয়াদী পর্যন্ত চলতে পারে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে শান্তি চুক্তিটা যে বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, ঠিক শান্তি চুক্তি বলবো না, যে বোঝাপড়াটা হয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে, আমেরিকা অনেকটা বাধ্য হয়ে এই জিনিসটা করেছে, কিন্তু আসলে তারা এই অনেক কিছুই তারা এটার ঠিক মতো মেনে নেয়নি। এবং তারা যেভাবে করে জিনিসটাকে ইন্টারপ্রেট করছে, যেমন আপনার ইরানের কতখানি কর্তৃত্ব থাকবে স্ট্রেইট অফ হরমুজের উপর, যদিও আমরা দেখেছি ইরান এই কর্তৃত্বটা একদম ভালো মতো আপনার প্রতিষ্ঠিত করেছে, কিন্তু তারপরে আমেরিকা এটাকে মেনে নেয়। তো এখন যে জিনিসটা তারা বারবার করতে চেষ্টা করছে, যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ অনেক জিনিস আপনার ইন্টারপ্রিটেশনের জায়গা আছে, যেভাবে আমেরিকা ইন্টারপ্রেট করে, ইরান ইন্টারপ্রেট করে, সেটা একইভাবে না। কিন্তু এটা ছাড়াও যেগুলো জিনিস আপনার একদম স্পষ্টভাবে আছে, যেমন ওখানে খুবই স্পষ্টভাবে লেখা আছে যে 60 দিন পর্যন্ত ইরান এই ডিসিশনটা নিবে, যে এবং কোনো কর আদায় করবে না, কোনো ট্যাক্সেশন ছাড়া আপনার এই, কিন্তু এই স্ট্রেইট অফ হরমুজে কোন শিপ যাবে, কি হবে, এটার কর্তৃত্ব ইরানের হাতে থাকবে। তো সেটাকে তারা বারবার
আপনার ব্যাহত করতে চাচ্ছে। এবং শুধু এটা না, আরো অনেক ধরনের যে শর্তগুলো আছে, যেগুলো আপনার প্রথম শর্তটাই আছে, যেমন দুই পক্ষের প্রতি সিভিল হবে, সেটা তো কয়েক ঘন্টার মধ্যে আমরা দেখেছি একদম ঊর্ধ্বতন পক্ষ, আপনার প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই সেটাকে ভঙ্গ করেছেন। এবং আপনি যেটা স্পোর্টস এর মেটাফোরটা ইয়ে করলেন, আপনি যদি এই ওয়ার্ল্ড কাপ সকারে ইরানকে যেভাবে করে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে সেটার দিকে তাকান, সেটা কিন্তু রাজনীতিতে যেভাবে করে ইরানকে এত ধরো কত 47 বছর ধরে স্যাংশন দিয়ে আপনার একদম অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের থেকে আলাদা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমরা স্পোর্টসেও কিন্তু সেটার আমরা একটা ছায়া দেখতে পাচ্ছি। মোট কথা, এখানে আমরা যে জিনিসটা দেখছি, মেমোরান্ডাম আন্ডারস্ট্যান্ডিং একটা খুবই আপনার একটা কি বলবো, একটা ক্ষণস্থায়ী একটা একটা শান্তির একটা মানে আশা জাগে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী এটা হবে না। কিন্তু আমি প্রেডিক্ট করব আমরা এমন একটা অবস্থার মধ্যে যাব যেটা না যুদ্ধ না শান্তি, যেটা মাঝে মাঝে এরকম ভঙ্গ হবে, কিন্তু দুই পক্ষই যদি আপনার আবার পুরোপুরি যুদ্ধে চলে যায়, দুই পক্ষের জন্যই সেটার কস্টটা অনেক বেশি। তো ইরান এবং আমেরিকা কেউই আপনার আবার একদম পুরোপুরি যুদ্ধের মোডে তারা যেতে চাচ্ছে না, কিন্তু শান্তিও তারা পুরোপুরি চাচ্ছে না। কাজে এই যে এখন আমরা যেরকম একটা মোড দেখছি যে শান্তি চুক্তি মোটামুটি একটা জিনিস কাগজে কলমে হয়েছে, কিন্তু তারপরও আপনার বারবার শুধু সেটা ভঙ্গ করা বা সেটার ইন্টারপ্রিটেশনটা শুধু আপনার কোন একটা মানে কি বলবো একটা একটা আইনগত ভাবে এক পক্ষ একটা কথা বলছে আরেক পক্ষ শুনতে চাচ্ছে তা না, মাঝে মাঝেই আমরা দেখবো এরকম ধরনের ছোটখাটো স্কার্মিশ হতে থাকবে। আমার কাছে মনে হয় যে এই অবস্থাটাই আমার কাছে মনে হয় যে স্থায়ী হবে, না যুদ্ধ না শান্তি। আর তার মানে আপনি মানে যুদ্ধ এবং শান্তি কোনোটাই দেখতে পাচ্ছেন না, মাঝামাঝি অবস্থানের কথাই বলছেন। আমি একটু, আপনি থাকেন, আমি একটু মাদবুর ভাই, মাত্র 17 জুন যেটি স্বাক্ষর হলো বলা যায়, এর আগে তো 14ই জুন ডিজিটাল ভাবে হলো, 17 জুন একেবারে জেনেভাতে আয়োজন করে হলো, 17 জুন 29শে জুন, মানে 10 দিনও টিকলো না এই চুক্তি। এটি আসলে কেন? মানে আপনারা যদিও বা এর আগে আপনি অনেকগুলো অনুষ্ঠানে বলছিলেন যে বিশ্বাসহীনতা এবং আস্থাহীনতার জায়গা থেকে এই জিনিসটা হচ্ছে, কিন্তু তারপরও দুটো দেশ, বিশেষ করে আমেরিকার কথা যদি আমরা বলি, এত বড় একটা দেশ, এত একটা বিশ্ব পাওয়ার, তারা এই যে বারবার চুক্তি ভঙ্গের মতো কাজ করে যাচ্ছে, তাতে করে আন্তর্জাতিক বিশ্বে আসলে এটাকে কি বার্তা দিচ্ছে? বার্তা তো অনেক কিছু দিচ্ছে। প্রথমে বলতে প্রফেসর মেহমান মোমেন সামগ্রিকভাবে চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আমি মোটা দাগে তার বক্তব্যের সাথে একমত। এক, 2 নম্বর হচ্ছে আপনাদের এই 8টা অনুষ্ঠান, যেটা সমসাময়িক বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে আমরা আলোচনা করি, তাতে আজকে এটা এনেছেন গুরুত্বপূর্ণ। এবং আমরা তো এটা কিন্তু শান্তি চুক্তি বলাটা মোটেই কারেক্ট না। শান্তি চুক্তির লক্ষ্যে সাময়িক 60 দিনের যুদ্ধবিরতি, সেটির জন্য তাও আবার মানে সমঝোতা স্মারক। সাময়িক যুদ্ধবিরতিরও সে পুরাপুরি সাময়িক যুদ্ধবিরতি হয়েছে এভাবেও না, সমঝোতা স্মারক একটা হয়েছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তো যাই হোক, শান্তি চুক্তির লক্ষ্যে সেটা আলাপ আলোচনা করে পরবর্তী ডিসাইড হবে। প্রাথমিকভাবে ওই মেমোরেন্ডাম সমঝোতা স্মারকে যেগুলো এগ্রিড হয়েছে, সেটার ইন্টারপ্রিটেশন নিয়ে, ব্যাখ্যা নিয়ে, বিশ্লেষণ নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ আছে। তো একটা হচ্ছে প্রথমত যে তাদেরকে ইরানের যে প্রায় $25 বিলিয়ন তাদের টাকা, তাদের অর্থ ফ্রিজ করে রাখা হয়েছে বিভিন্ন পশ্চিমা ব্যাংকে, বিশেষ করে যুক্তরাষ্ট্র কর্তৃত্বে ফ্রিজ করে রাখা হয়েছে। সেগুলা ক্রমান্বয়ে রিলিজ করার কথা ছিল। তার ভিতরে সম্ভবত $9 বিলিয়ন প্রাথমিক পর্বে রিলিজ করার কথা ছিল, ছাড় দেওয়ার কথা ছিল। সেটা নিয়ে তাদের একটা অভিযোগ আছে। 2 নম্বর হচ্ছে আরেকটা, তারা হরমুজ প্রণালীর উপরে কর্তৃত্ব তাদের হাতে রাখতে চায়। তাদের আর একটা বক্তব্য হচ্ছে হরমুজ প্রণালী একদিকে ওমান, আরেকদিকে হচ্ছে ইরান। তো ইরান বলছে যে এখন কোন ক্ষেত্রে যেটা করা হচ্ছে, এই হরমুজ প্রণালী ধরা যাক বিশাল প্রশস্ত না, কিন্তু বেশ কিছু, সম্ভবত 31 বা 34 মাইল কোন জায়গায় প্রশস্ত। সেটা একটা সার্টেন লিমিট পর্যন্ত ইরানের সার্বভৌমত্ব, আর একটা হচ্ছে ওমানের সার্বভৌমত্ব। ওরা ওমান সাইডে। এখন চেষ্টা করা হচ্ছে এখানে এদের সাথে বিশ্লেষণের ব্যাপারে মতৈক্য না করেও
ওমানের তীর ঘেঁষে, ওমানের সার্বভৌম এলাকার তীর ঘেঁষে গেছে কিছু কিছু জাহাজকে, ট্যাঙ্কারকে পার করতে দেওয়া। তো এইসব নিয়ে টালমাটাল চলছে, এবং ইরান একটা জাহাজের উপরে আক্রমণ করেছে, ট্যাঙ্কারের উপরে সম্ভবত, সেটা নিয়ে বিরোধ। তারপর আমেরিকা ইরান বিভিন্ন স্থাপনা আক্রমণ করেছে, এবং তারপর ইরান যুক্তরাষ্ট্রের দুটো মধ্যপ্রাচ্যের দুটো দেশ, সম্ভবত বাহরাইন এবং কুয়েত, সেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটির উপরে আক্রমণ করেছে। তো যুক্তরাষ্ট্র ইরানের উপরে যে আক্রমণ করেছে, মাইল্ড আক্রমণ করেছে, ভয়ঙ্কর প্রবল আক্রমণ করেনি, যেটা মেহনাজ মোমেন্ট প্রফেসর উনি উল্লেখ করলেন। সেটা হচ্ছে এখনো দুই পক্ষ চাচ্ছে না আবার একবারে পুরোপুরি ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয়ে যেতে। তো পাল্টা হিসাবে ইরানও এক ধরনের সতর্কতামূলক, মানে ওয়ার্নিং শটস এর মতো এগুলো এই দুই জায়গায় আক্রমণ করেছে। তো কেউ কেউ কারে নাহি দিবে সূচ্যাগ্রমে নিয়ে, উইল পাওয়ার নিয়ে কে কতটা নিজের অবস্থানে শক্ত থাকতে পারে সেটা নিয়ে মানে তারা অবস্থান নিচ্ছে। এই টানাপোড়েনটা চলতে থাকবে। চলতে চলতে আমার ধারণা দুপক্ষই নিঃসন্দেহে, বিশেষ করে দুপক্ষের কথাই বলি, কারো পক্ষে ওখানে দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ যুদ্ধ হলে অবশ্যই যুক্তরাষ্ট্রের ক্ষমতা অনেক বেশি, এবং তারা অনেক ভয়ঙ্কর ধ্বংসাত্মক, মানে ধ্বংস করে দিতে, ইরানকে অনেক ক্ষতিগ্রস্ত করা হয়েছে, আরো প্রচন্ড ধ্বংসলীলা চালিয়ে দিতে। ইরানের একবারে যেটা বলা হচ্ছিল ইরাক যুদ্ধের সময়, ওই যে তখনকার ডিফেন্স মিনিস্টার র্যামসফেল্ড বলছেন, উই ওয়ান্ট টু বম্ব দ্যাট কান্ট্রি ইনটু স্টোন এজ। এই ধরনের একেবারে প্রস্তর যুগে ফেরত পাঠানো, এই ধরনের করার সক্ষমতা এই দেশের আছে। পাল্টা ইরানেরও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইন্টারেস্ট এগুলা ক্ষতিগ্রস্ত করার ক্ষমতা আছে। মানে যুক্তরাষ্ট্রের সাথে বা ইসরায়েলের সাথে পাল্লা দিয়ে এদের প্রচন্ড ক্ষতি করতে পারবে না, কিন্তু হরমুজ প্রণালী টোটালি বন্ধ করে দিতে পারে একটা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে আক্রমণ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এদের জন্য অস্বস্তিকর বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে মানে এখন টাগ অফ ওয়ার চলছে উইল নিয়ে। এখন আমার মনে হয় উইটকপ গেছেন, আবার ট্রাম্পের জামাতা কুশনার গেছেন, তারা অলরেডি কাতারে পৌঁছে গেছেন। আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন সেখানে আবার এই সব নিয়ে আলোচনা হবে, টানাপোড়েন নিয়ে, যাতে এটা আবার তারা যুদ্ধবিরতিতে ফেরত যেতে পারেন। আবার ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়নি তারা এই প্রস্তাব রাজি হয়েছেন, কিন্তু অ্যাট দি সেম টাইম তারা এই কথাও বলেছেন তারা কাতারের সাথে আলোচনা শুরু করেছেন। ফলে মনে হচ্ছে আলোচনা হবে, এবং একটা মানে আনকমফোর্টেবল অবস্থানে দুই পক্ষই আনইজি ট্রুস এর মতো, আনইজি ট্রুস যুদ্ধবিরতি চুক্তি অনুসারেও ছিল, এবারও আনইজি ট্রুস হবে সম্ভবত। পরস্পর গোলাগুলি, বর্ষণ, এগুলা থেকে সাময়িকভাবে অন্তত বিরত হবে। আমার কেন মনে হচ্ছে, যেমন ভাবে প্রফেসর মেহনাজ মোমেন্ট বলেছেন, এই কিছুদিন উত্তেজনা চলবে, কিছুদিন গোলাগুলি হবে, কিছুদিন এট দি এন্ড অফ দি ডে দুই পক্ষই সম্ভবত চেষ্টা করবে একটা পরিস্থিতি পৌঁছতে। দুই নম্বর আরেকটা দিক আছে, সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলো আছে, সেগুলাতে যদি ঘাঁটিগুলো সরিয়ে নিতে হয়, যুক্তরাষ্ট্রের পক্ষে দুই কারণে সেটা ক্ষতিগ্রস্ত। তাদের যে মিত্র দেশগুলো, তথাকথিত মিত্র ক্লায়েন্ট দেশগুলো, তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং যুক্তরাষ্ট্র সেখানকার ডিফেন্স ক্যাপাবিলিটি কিছু ক্ষতিগ্রস্ত হবে। দুই নম্বর, কিন্তু ওইটার আরেকটা পজিটিভ দিক আছে, এই ইরানের এই সমস্ত আক্রমণের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন হয়তো বিলিয়ন, আমি ধারণা করব শত বিলিয়ন ডলার আমেরিকার অস্ত্রশস্ত্র কিনবে ওই দেশগুলো নিজেদের এই যুক্তরাষ্ট্রের ঘাঁটির দ্বারা নিজেদের রক্ষা করা ছাড়াও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য। তবে কতটা সর্বাধুনিক অস্ত্র তাদেরকে দেওয়া হবে অত টাকার পরেও, সেটা একটা মানে সেটা একটা আলোচনার বিষয়। কিন্তু আপনি যে কথাটি বলছেন বারবারই যেই
যে এভাবে চলতে থাকবে যুদ্ধ বা এইভাবে লড়াই চলবে, কিন্তু যদি এইভাবে চলতেই থাকে তাহলে কেন শান্তি চুক্তি হলো, এইটি একটি বড় প্রশ্ন। আপনি থাকেন ম্যাম, আমি যেটা জানতে চাই সেটি হচ্ছে, আমরা এর আগে দেখলাম পাকিস্তান টক, পাকিস্তানে আলোচনা, তারও আগে আমরা সৌদি আরবে আলোচনা করলো, পাকিস্তানে আলোচনা করলো, ইভেন জেনেভাতে আলোচনা হলো। এত আলোচনার পরেও এখন আবার নতুন করে দোহা আলোচনা, যেটাকে টেকনিক্যাল মিটিং বলা হচ্ছে। প্রশ্নটা হচ্ছে এই আলোচনাগুলো করে কি আদৌ সমাধান সম্ভব? যদি এই দেশগুলো, বিশেষ করে দুই দেশের যে প্রধান, আমি যদি ইরানের প্রেসিডেন্টের কথা বলি মাসুদ, উনি বলছেন যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ এসব চুক্তি টুক্তি কোনো কাজ হবে না। কিন্তু প্রশ্নটা ওই জায়গায়, যদি এভাবে কাজ নাই হয় তাহলে কেন তারা লোক দেখানো এই শান্তি চুক্তি, 60 দিনের যুদ্ধবিরতি, হরমুজ ওপেন, এগুলো আসলে করতে গেল? দেখেন, আপনি একটা রেশনাল মডেল হিসাবে আপনি চিন্তা করছেন যে দুই পক্ষই শান্তি চুক্তি চায়, পৃথিবীর আপনার সমস্ত ট্রেড রিলেশন গুলো ঠিক হয় এরকম চায়, কিন্তু আসলে তো সেটা হয়তো ধরেন সেটার জন্য আপনার স্টেক আছে, কিন্তু তার থেকেও অনেক বড় এই রিজনে কে সবচেয়ে বেশি ক্ষমতাশীল হবে। ইরান চাচ্ছে সেটা করতে, আমেরিকা সেটা কিছুতেই চাচ্ছে না। তো আপনি আপনি যে জিনিসগুলো চিন্তা করছেন এগুলোর অনেক লেয়ার আছে। যেমন শান্তি চুক্তি শুধু তো শান্তির ব্যাপার না, শুধু যুদ্ধের ব্যাপার না, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইনফ্লুয়েন্স কার থাকবে, আপনার স্পিয়ার অফ ইনফ্লুয়েন্সটা কে প্রতিষ্ঠা করতে পারবে। ইরান কিন্তু এখানে অলরেডি অনেকখানি করেছে। তারপর এখানে যেটা মোহাম্মদুল্লাহ ভাই যে কথাটা বললেন যে আপনার গালফের দেশগুলো তারা আমেরিকা থেকে অনেক অস্ত্রশস্ত্র কিনবে, সেই দিকটা তো সত্যি হতে পারে, কিন্তু আমেরিকার সাথে তাদের যে চুক্তিগুলো ছিল, যেই কারণে ওখানে আমেরিকার আপনার বেস গুলো ছিল যে তারা আক্রান্ত হলে আমেরিকা তাদের রক্ষা করবে, সেটা কিন্তু আমেরিকা করতে পারেনি। অলরেডি কিন্তু ওই আপনার এই পুরা এই ওয়েস্ট এশিয়ার যেটাকে বলছে যে সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমেরিকার উপর যে ডিপেন্ডেন্স ছিল সেটা কিন্তু আর থাকবে না। আমরা দেখেছি এই যুদ্ধের আগে পাকিস্তানের সাথে সৌদি আরবিয়ার একটা চুক্তি হয়েছে, যেখানে সৌদি আরবে আক্রান্ত হলে পাকিস্তান সাহায্য করবে। আমরা কিন্তু দেখতে পারবো এই অঞ্চলে পাকিস্তান, টার্কি, ইরান, এরা এই সিকিউরিটির ক্ষেত্রে অনেক আপনার বড় ভূমিকা পালন করবে। আর আমেরিকান বেস গুলো, ইরান যে জিনিসটা করেছে, হ্যাঁ ইরানের অনেক ক্ষতি আমেরিকা সাধন করতে পারে, অলরেডি অনেক কিছু করেছে, কিন্তু ইরান যেভাবে করে আমেরিকান বেস গুলোর ক্ষতি সাধন করেছে, ওই বেস গুলোকে আবার পুনর্গঠন করা কিন্তু কঠিন আছে। তা এখন এই সমস্ত দিক থেকে যদি আপনি দেখেন তাহলে একটা পাওয়ার স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স ইরান ওই রিজনে অলরেডি প্রতিষ্ঠা করে ফেলেছে, যেটা আপনার ইসরায়েলের পক্ষে মেনে নেওয়া খুবই খুবই কঠিন। এবং সেই জন্যই তারাও বিভিন্ন ভাবে এই জিনিসটাকে ওরা ভঙ্গ করতে চাচ্ছে, এবং ওরা চাচ্ছে যে আমেরিকা পুরোপুরি যুদ্ধে গিয়ে ইরানকে একদম ধ্বংস করুক। সেটা আর সম্ভব হবে না, সেই জায়গা পার হয়ে গেছে। এখন যেটা লেবাননকে কেন্দ্র করে তারা কতটা করতে পারে, কিন্তু এখানেও তাদেরও এখন প্রত্যেকটা দেশেরও আবার ডোমেস্টিক অনেক পলিটিক্স আছে। আপনার নেতানিয়াহুর সামনে ইলেকশন আছে, তারপর ইসরায়েলও আপনার এখান থেকে তারা লেবানন থেকে তারা কিছুতেই সরে আসতে চায় না। কিন্তু আপনি যদি দেখেন লেবাননের অনেক ইম্পর্টেন্ট জায়গা থেকে তারা আস্তে আস্তে, তারা মুখে বলছে না কিন্তু তারা অনেকখানি সরে এসছে, এবং আমেরিকার অনেক আপনার অস্ত্র শস্ত্র মানে অনেক বলবো না কিন্তু কিয়দংশ আপনার ইসরায়েল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। কাজে এইসব দিক থেকে যদি আপনি দেখেন, মানে প্রত্যেকটা জিনিস তো আপনার মোটা দাগে চোখের সামনে আসবে না, আপনাকে অনেকগুলো জিনিস দেখতে হবে, পদক্ষেপ, সেসব দিক থেকে আমরা দেখব। আমার কাছে মনে হয় যে ইরানের স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স তারা খুব ভালোভাবে তারা প্রতিষ্ঠা করতে পেরেছে, এবং ভবিষ্যতে মানে এই যে অনেকগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে তার সবগুলোই আসলে বেশিরভাগই তাদের পক্ষে যাচ্ছে। কাজে এখানে আপনার আমেরিকা যাই বলুক না কেন, এই সমস্ত জিনিসগুলো একসময় না একসময় মেনে নিতে বাধ্য হবে। না, তো কিন্তু ফ্যাক্টরগুলোর কথা আপনি বলছিলেন, যে এই ফ্যাক্টরগুলো আমরা বলি, তার মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফ্রিজিং মানি, যেটি আমেরিকা ইরানকে দিতে রাজি হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই যে আমেরিকা একবার বলছে ফ্রিজিং মানি দিবে, আবার বলছে সেই টাকাটা হচ্ছে আমেরিকার ফার্মিং থেকে কৃষিজ পণ্য কিনতে বাধ্য হবে। কিন্তু এই ফ্যাক্টরটা ছাড়াও আরেকটি বড় ফ্যাক্টর, সেটি হচ্ছে আপনি জানেন হিজবুল্লাহ নিয়ন্ত্রণ, যে লেবাননের যে ব্যাপারটি রয়েছে, এবং হিজবুল্লাহ বারবার চুক্তি করছে আবার ভাঙছে। তার মানে হিজবুল্লাহ, তারপরে আপনি হামাসের কথা বলেন, হিজবুল্লাহর কথা বলেন, অথবা এই যে আর্থিক ছাড়ের কথা বলেন, তিনটা বিষয়ের মধ্যে যদি আর্থিক ছাড় দেওয়াও হয়, কিন্তু হিজবুল্লাহ এবং হামাসকে কি আপনার শেষ পর্যন্ত আমেরিকা যেটা চায়
একেবারে নিঃশেষ করে দেওয়া, সেটি আদৌ কি সম্ভব হবে কিনা যদি আমরা একই রকম ভাবে আর্থিক প্রণোদনা দেওয়া হয়? কারণ আমেরিকা অভিযোগ করে আসছিল ইরান এই গোষ্ঠীগুলোকে আর্থিকভাবে স্বাবলম্বী করাতে এই গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল অবস্থা তৈরি করছে, এটা আমেরিকার দাবি। তার মানে এখন অর্থ দিলে তো তারা আবার নতুন করে শক্তিশালী হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এটাকে আমি কিছুতে আর্থিক প্রণোদনা বলবো না, এটা তো ইরানের নিজের টাকা, এটা আমেরিকার কোনো টাকা না। 2 নম্বর কথা, আমরা কিন্তু এই যে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ এটা আমরা সবাই পড়েছি, এটার মধ্যে কোথাও কিন্তু এটার কোনো উল্লেখ নাই যে এই টাকা দিয়ে আমেরিকার এগ্রিকালচারের এগুলো কিছু কিনতে হবে, এটা কিন্তু নাই, আমরা সবাই কিন্তু এটা পড়েছি। হ্যাঁ, আচ্ছা। আর 2 নম্বর, আরেকটা কথা হচ্ছে যে এই যে অলরেডি আপনার ইরান এই তারা যে সারা পৃথিবীর সাথে ওপেনলি ট্রেড করতে পারবে এবং অলরেডি এটা শুরু হয়ে গেছে, এইটাতে তারা কিন্তু বিপুল পরিমাণে তারা ট্রেড থেকে অনেক রেভিনিউ আর্ন করবে। এবং এই যে টাকাটা, এটা মানে এটা ভুললে চলবে না, এটা ইরানের নিজেরই টাকা এবং এটার জন্য কিন্তু তারা ইন্টারন্যাশনাল কোর্ট অফ আইসিসি তে গেছে, সেখান থেকে আর কি বলা হয়েছে যে আমেরিকার ওই টাকাটা ফিরিয়ে দিতে হবে এবং এটা ইটস আ ম্যাটার অফ টাইম, এটা আমেরিকা দিতে বাধ্য হবে। আচ্ছা, 2 নম্বর কথা, আমরা যদি এইটা যে আমেরিকা অভিযোগ করে যে এই টাকাটা তারা হিজবুল্লাহ হামাসকে সাহায্য করে, তো ওই অর্থে যদি আমরা দেখি আমেরিকার তো আমাদের ট্যাক্স পেয়ারের মানি প্রতি বছর আমরা বিপুল পরিমাণ টাকা ইসরায়েলে, ইজিপ্টে আমরাও তো দিই। তো এখন প্রতিটা দেশই অন্য আরেকটা দেশকে এরকম করে ব্যবহার করে। আচ্ছা, আরেকটা কথা আপনি যেটা বললেন হিজবুল্লাহর সাথে আপনার গাজা আক্রমণের পরে, যেটা প্রথমবারের মতো আই থিঙ্ক 1 বছর চলার পরে একটা চুক্তি হয়েছিল ইসরায়েলের, ইসরায়েল সেটা প্রতিদিনই প্রায় ওইটা ভঙ্গ করছে। হ্যাঁ, হ্যাঁ। আর এখন যে চুক্তিটা হয়েছে সেটা হচ্ছে লেবাননের সাথে, সেটা কিন্তু সেখানে হিজবুল্লাহ সেটার সাথে পার্ট ছিল না। তারপরে আপনি এটা লেবানন গভর্নমেন্টের কথা বলছেন, লেবানন সরকারের সঙ্গে, মানে হিজবুল্লাহদের পক্ষ থেকে কেউ ছিল না ওই চুক্তিতে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে আপনি পুরো পরিস্থিতিটা দেখেন, ইসরায়েল লেবাননের ভিতরে তাদের উপস্থিতি এবং সেইখানে তারা বলছে যে এটাকে তারা বাফার জোন হিসেবে চাবে। এখন আরেকটা দেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে যদি আরেকটা দেশ এসে এভাবে করে আপনার গ্রামের মতো গ্রাম মানুষকে বলছে তোমরা এখান থেকে চলে যাও, তোমরা কোনোদিন ফিরতে পারবে না, এটা আমাদের বাফার জোন হয়ে যাবে, সেখানে তো মানুষ রুখে দাঁড়াবেই। হ্যাঁ, আর যেটা হামাসের কথা আসছে গাজার, এটাও আমি বলবো ওটা তো রেজিস্ট্যান্ট ফোর্স। হ্যাঁ, যতদিন পর্যন্ত গাজার কিন্তু 40% বেশি অলরেডি ইসরায়েল দখল করে নিয়েছে, ওদের যে গেলো লাইন যেটা বলেছে সেটা তারা খালি পুশ করছে। এবং শুধু তো গাজা না, এখন তারা ওয়েস্ট ব্যাংকেও একই কাজ করছে। মানে এটা আমরা প্রায় কত 75 বছরের বেশি ধরে আমরা এটা দেখে আসছি, এটার কোনো চেঞ্জ হয়নি। কাজে এরকম যদি হতে থাকে আপনার রেজিস্ট্যান্ট ফোর্স হবে না, এটা হতেই পারে না। আর যে হিজবুল্লাহ এখন আমরা বলবো যে তারাও কিন্তু আপনার ইসরায়েলকে মোকাবেলা করার সময় তারাও যে শক্তি যে দেখিয়েছে, এটাও আশা করা যায় না যে তারা হঠাৎ করে নিশ্চিহ্ন হয়ে যাবে। হামাসও নিশ্চিহ্ন হবে না, হিজবুল্লাহও নিশ্চিহ্ন হবে না, কারণ তাদের অস্তিত্বের রুট কারণটা হচ্ছে অকুপেশন। যতদিন পর্যন্ত অকুপেশন থাকবে তারা নিশ্চিহ্ন হবে। আচ্ছা, এইটি তো আপনি নিশ্চিহ্ন হবে না বলছেন, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে উনি জিতে গিয়েছেন, উনি সব শেষ করে দিয়েছেন এবং কিছুদিনের মধ্যে আমেরিকা মানে বিশ্ব বুঝতে পারবে যে আমেরিকা কি করেছে, সেটি একটি আলোচনার বিষয়। আমি একটু মোহাম্মদুল্লাহ ভাই, যেটি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে এই বারবার যে চুক্তিগুলো হয়, আমরা এই পর্যন্ত না হলেও প্রায় 10টার উপরে চুক্তি দেখলাম, সিজফায়ার বলেন, 60 দিনের চুক্তি বলেন, চুক্তিগুলো হচ্ছে ভাঙছে, চুক্তিগুলো হচ্ছে ভাঙছে, এই যে একটা গেম চলছে, এতে করে যেটি সবচেয়ে বেশি যে ইম্প্যাক্ট হয় সেটা হচ্ছে ইকোনমিতে। আপনি জানেন তেলের বাজার ওঠানামা করছে, ডলারের মূল্য ওঠানামা করছে, তাতে করে কারা লাভবান হচ্ছে, আসলে কারা এই জিনিসটাকে মানে এইভাবে ঝুলিয়ে রাখতে চায়? আপনার কি মনে হয়? অনেকেরই এই প্রশ্ন থাকে যে আসলে এরা কি চায় আসলে শেষ পর্যন্ত, কেন এরা এইভাবে করে নিজেরাই যুদ্ধ চুক্তি করছে, নিজেরাই ভাঙছে, সেটিতে আসলে অর্থনৈতিকভাবে কারা লাভবান হচ্ছে? বৃহৎ শক্তিগুলো এবং অনেক সময় ছোট দেশগুলো তাদের দীর্ঘমেয়াদী স্বার্থের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে, মূল্যায়ন থাকে যে আমি এটা চাই। মধ্যপ্রাচ্যে কেন যুদ্ধ হচ্ছে? ইরাকে যে যুদ্ধ হলো একটা মিথ্যা ভিত্তির উপরে, যে ওদের মানে মারণাস্ত্র আছে তারা ডেভেলপ করছে, সেটার জন্য তখনকার সবচেয়ে শক্তিশালী দেশ বলে বিবেচনা করা হয়েছিল ইরাককে। সেটা ইসরায়েলের জন্য একটা চ্যালেঞ্জ বা পশ্চাতের জন্য, তাকে ধ্বংস করে দেওয়া হলো। ইরানেরও যুদ্ধের মেইন পারপাস সেটা। আর একটা হচ্ছে গ্রেটার ইসরায়েল,
এটা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র গঠন করা, সেটা হচ্ছে এই সিরিয়ার কিছু অংশ দখল করা হয়েছে, গোলান হাইটস ছাড়াও আর একটু কিছু একটা দখল করছে, সেখান থেকে হয়তো আরো এনক্রোচ করতে পারে পুরো পশ্চিম তীর জর্ডান রিভার পর্যন্ত। ওটাকে এদেরকে মানে পুরোটা তারা দখল করে নেবে ইসরায়েল। অলরেডি তাদের 2 জন মন্ত্রী ডাইরেক্টলি এবং সম্ভবত প্রধানমন্ত্রীও ইনডাইরেক্টলি ঘোষণা করে দিয়েছেন গাজা 70% অংশকে খালি করার জন্য 2-3 সপ্তাহ আগে নেতানিয়াহু তাদের সৈন্যবাহিনীকে নির্দেশ দিয়েছেন। এবং অলরেডি লিটানি রিভার পর্যন্ত লেবাননের একটা অংশ দখল করছেন, আরো উজানে আরেকটা নদী পর্যন্ত তারা দখল করার কথা বলছেন ইত্যাদি। তো ওভারঅল হচ্ছে যে গ্রেটার ইসরায়েল একটা কায়েম করা। আর ইসরায়েল রাষ্ট্র কেন গঠন করা হলো? তখন যুক্তরাষ্ট্র না, তখন প্রধানত ব্রিটেন এটা করেছে, কারণ ইসরায়েলের ইহুদিদের স্বার্থে না। বহু বছর আগে আমি একটা টেলিভিশন আলোচনায় একজন ইসরায়েলি প্রিস্টের বক্তব্য শুনছিলাম, একজন ওয়েস্টার্ন প্রিস্টের সাথে, ক্যাথলিক প্রিস্টের সাথে। তিনি বলছিলেন, আমরা স্পষ্ট জানি তোমরা আমাদের জন্য এই রাষ্ট্রটা গঠন করেনি, তোমাদের স্বার্থে। তো কথা হচ্ছে এইটা, ইসরায়েলকে এত পয়সা টাকা পড়ে দেওয়া, তাদেরকে রাখা, এটা হচ্ছে ওদের এজেন্ট হিসাবে, ওদের প্রতিবি হিসাবে। ইসরায়েল সেটা জানে বলেই পারমাণবিক অস্ত্র বানিয়ে, এরা যদি অস্ত্র নাও দেয় তারা টিকে থাকতে পারবে। এই মাস 2 আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা বছর 2 ভিতরে অস্ত্র নির্মাণে এতটা সক্ষম হব যে আমাদের আর আমেরিকার উপরে নির্ভর করে থাকতে হবে না, পাশ্চাত্যের উপরে। এটা একটা ইম্পর্টেন্ট কথা। আর একটা কথা যে গ্রেটার ইসরায়েলের কথা বলি, এটা ইতিপূর্বেও আপনাদের একটা শোতে বলেছি। কয়েক বছর আগে নিরাপত্তা পরিষদে ওখানকার সিচুয়েশন নিয়ে একটা মিটিং হচ্ছিল। ইসরায়েলের রাষ্ট্রদূত একটা বই এইভাবে হাতে নিয়ে, ঠিক এক্স্যাক্টলি এইভাবে তোরার একটা কপি হাতে নিয়ে বলছিলেন, দিস ইজ আওয়ার ডিড, এটা আমাদের সাফ কপালা, স্বয়ং ঈশ্বর আমাদেরকে ওই গ্রেটার ইসরায়েল দিয়েছেন। এবং গ্রেটার ইসরায়েলের সীমারেখা এখনকার ইসরায়েল না, সেটা সীমারেখা ক্রমাগত বাড়ানো হচ্ছে। ফলে ভেতরে ভেতরে অনেক কিছু আছে। এটা আমরা মানে যেটা প্রফেসর ম্যানেজমেন্ট বিস্তারিত ব্যাখ্যা করেছেন, এরিয়া অফ ইনফ্লুয়েন্স ইত্যাদি হচ্ছে। এবং এই যে রাষ্ট্রগুলোতে তথাকথিত আরব রাষ্ট্রগুলো, এরা কোনটাই কি পুরোপুরি কি ইন্ডিপেন্ডেন্ট? এই ঘাঁটিগুলো যেটা করা হয়েছে, ওগুলা কি তাদেরকে সত্যি নিরাপত্তা? ইরানের আক্রমণ ছাড়া এমনিতে তারা কি নিরাপদ, নাকি তাদের উপরে এক ধরনের খবরদারির জন্য যেটা করা হয়েছে? এবং আজকে যদি মানে এমবিএস বা অন্য কাউকে ধরে এনে এখানে কোনো মামলা জড়িয়ে বা এমনি উৎখাত করা হয়, তার পরিবারের, এদের পরিবারই অন্যরা খুব সানন্দে মানে সেটা মেনে নিয়ে নিজেরা আরেকজন সেখানে শাসক পদে। এদের জনগণের সমর্থন নেই, জনগণের টাকা তারা যথেচ্ছ খরচা করছে, উড়াচ্ছে। সৌদি আরবে তো প্রচন্ড ভাবে পুরো রাষ্ট্রের টাকার প্রধান মালিক হচ্ছে রাজ পরিবার। এবং মানে এগুলা বলে ছাড়া যায় না। ফলে ওভারঅল যে পরিস্থিতি ওখানে হচ্ছে, এই যুদ্ধ ইত্যাদি মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে ওখানে, এবং আরেকটা হচ্ছে মানে রোম এবং ইতিপূর্বে অন্যান্য যে সাম্রাজ্যগুলো ধ্বংস হয়েছে, মহাশক্তিগুলো ধ্বংস হয়েছে, প্রত্যেকের উত্থান, অবক্ষয় এবং পতন একটা সময় ছিল। তো মানে তারা নানা ধরনের এই সমস্ত কৌশল করে নিজেদের অবস্থান শক্ত করার জন্য, যদি ক্ষয়িষ্ণু কোনো চিহ্ন দেখে, দুর্বলতা দেখে, সেটাকে সামলে ধরে রাখার জন্য তারা নিশ্চয়ই চেষ্টা করে। তো ফলে গিবন্সের রাইজ, ডিক্লাইন এন্ড ফল অফ রোমান এম্পায়ার, এটা আমরা সবাই পড়া উচিত। আমরা এই বর্তমান সিচুয়েশন বোঝার জন্য, পাশ্চাত্যের এজেন্ট ইসরায়েলের অবস্থা বোঝার জন্য, এই পুরো জিনিসটা বৃহত্তর প্রেক্ষাপটে এবং এটা বহুমাত্রিক, বহু স্তরের যে ইস্যুগুলা, এগুলাকে সিম্পলি ডাইরেক্টলি আমরা কেন হচ্ছে বিবেচনা করলে আমরা বুঝতে পারবো না। বহুমাত্রিক বিষয়ের বহুমাত্রিক আলোচনা, এবং সম্ভবত আপনাদের সীমিত সময়ে প্রফেসর মেহনাজ মোমেনের যে ভালো জ্ঞান, সেটা নিয়ে উনিও ব্যাখ্যা করতে পারেন না, আমিও সামান্য কিছু ব্যাখ্যা করার চেষ্টা করতে পারি, কোনোটাই যথেষ্ট না। কিন্তু মোটামুটি ভাবে আমরা চেষ্টা করে থাকি। মাহমুদুল্লাহ ভাই, সেটাই তো আমাদের প্রশ্ন ছিল, যে আমরা বারবারই এই জিনিসটা নিয়ে আলোচনা করছি যে ওরা এই যুদ্ধ
চুক্তি করছে, ভাঙছে, আমরা নিয়মিত গণমাধ্যম আলোচনা করছি। তার মধ্যে একটি বড়, আপনি জানেন যে একটি জনপ্রিয় গণমাধ্যম গার্ডিয়ান একটি আর্টিকেল লিখেছে, সেখানে বলছে যে নতুন করে আলোচনায় বাফার জোন, আপনি শুনবেন এই শব্দটা শুনবেন, বাফার জোন এখন আতঙ্কের কারণ। কারণ ইসরায়েল এখন যেটি করছে, তারা চুক্তি করেছে কিন্তু তারা লেবাননের নির্দিষ্ট কিছু কিছু জায়গায় তাদের নিজস্ব বাফার জোন তৈরি করছে, যেটি আসলে চুক্তি ভঙ্গের সামিল। সেটি নিয়ে একটু আলোচনা করবো। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা এগুলো নিয়ে কথা বলবো। দর্শক কোথাও যাবেন না, একটা ছোট্ট বিরতি নিচ্ছি। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আমরা বিরতির আগে প্রফেসর মেহনুজ এবং মাহমুদুল্লাহ ভাই, আপনারা দুজনেই আছেন। বিরতির আগে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু বিরতিতে যাওয়ার আগে একটি কথা বলছিলাম মেহনাজ ম্যাম আপনার থেকে, সেটি যে বাফার জোন, এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং বিভিন্ন রয়টার্স সহ বিভিন্ন গণমাধ্যম যেটি বলছে যে ইসরায়েল এই বাফার জোনের আড়ালে নতুন করে আবার নিয়ন্ত্রণগুলো নিচ্ছে। যেমন যেহেতু তাদের মধ্যে একটি চুক্তি হয়েছে, যেটি আপনি বললেন সিজফায়ার 60 দিনের ইরান আমেরিকা এবং 60 দিনের লেবানন, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে সে বাফার জোনগুলো নিয়ন্ত্রণ ছাড়তে চাইছে না। তার মানে ইসরায়েল কি নতুন কোনো পরিকল্পনা আবার আটছে এই বাফার জোনকে কেন্দ্র করে? আচ্ছা, ইসরায়েল হচ্ছে পৃথিবীর একমাত্র রাষ্ট্র যারা তাদের সীমানা নির্দিষ্ট করে বলে না। কারণ তাদের যেটা স্বপ্ন, যেটা হচ্ছে গ্রেটার ইসরায়েল স্থাপন করবে। বাফার জোনের কনসেপ্টে তো আপনি চিন্তা করেন, তারা বলছে যে তারা নিরাপত্তার খাতিরে অন্য একটা দেশের অনেকখানি, তারা প্রায় 20% লেবাননের দখল করে নিয়েছে এবং বলছে যে এই জায়গাটা তাদের দখলেই রাখতে হবে। এটা তো কোনো দেশে, এটা তো ধরেন বিভিন্ন দেশের সাথে দেশের যুদ্ধ থাকতে পারে, যেমন আমাদের সাথে ধরেন ইন্ডিয়ার ধরেন ভালো সম্পর্ক নাই, কিন্তু এখন ইন্ডিয়া যদি এসে আমাদের একটা জায়গা দখল করে বলে এটা আমাদের বাফার জোন এবং এখানে কেউ বাংলাদেশে থাকতে পারবে না, আমরা কিভাবে রিয়াক্ট করব? তো এরকম কনসেপ্ট পৃথিবীতে আর কোথাও নাই। তারা যে কনসেপ্টটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেটা তো লেবাননের সার্বভৌমত্বের প্রতি হুমকি, এবং সার্বভৌমত্বের কথা নয় বাদই দিলাম, সেখান থেকে যত মানুষ, প্রায় 1 মিলিয়ন মানুষকে তারা বাস্তুহারা করেছে এবং তারা বলছে এখানে আসতে পারবে না। তো এই জিনিসটা তারা, এটাও একটা, এর আগেও তারা লেবানন এভাবে করে দখল করেছে, কিন্তু তাদেরকে পরাস্ত হয়ে ফিরে আসতে হয়েছিল। আচ্ছা, আপনার যে আগের প্রশ্নটি করেছিলেন, আমি একটা বড় মোটা দাগে এটার উত্তর দিচ্ছি, কারণ এটার সাথে এটা সম্পর্কিত। আপনি জিজ্ঞেস করেছিলেন এই যুদ্ধে বিগ্রহে কার লাভ হয়। আপনি যদি আমেরিকার দিকে তাকান, আমরা ট্যাক্স পেয়াররা এই যুদ্ধের সমস্ত খরচ আমরা বহন করি, কিন্তু লাভবান হয় কিন্তু শুধুমাত্র মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। আপনি যদি বিভিন্ন দেশে যখন যুদ্ধ হয়, পৃথিবীতে মোটামুটি 5-6টা দেশ আছে যারা এরকম ধরনের অস্ত্রশস্ত্র উৎপাদন করে, তাদের জন্য মার্কেটটা তৈরি হয়। কিন্তু এখন খুবই ইন্টারেস্টিংলি, শুধু মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের ক্ষমতা আছে তা কিন্তু না, এর পাশাপাশি আরো কতগুলো জিনিস আছে, যেমন ট্রেড খুবই ইম্পর্টেন্ট, এবং ট্রেডের জন্য যুদ্ধ থাকলে ট্রেড হতে পারবে না, শান্তির দরকার। তো এখন বিভিন্ন জায়গায় যারা ট্রেডে যাদের স্টেক আছে তারা এটার মোকাবেলা করছে, এবং আপনার টেকনিক্যাল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স পরে আমরা একটা উদীয়মান শক্তি দেখছি, যেখানে আমরা এআই যেটার অন্তর্ভুক্ত, তাদেরও কিন্তু তারা ট্রেডের যে আপনার যে দলটা, যারা আপনার শান্তি চায়, শান্তির জন্য না, কারণ শান্তি না হলে তারা এই ট্রেডে ইনভেস্ট করতে পারবে না, সেখানেও কিন্তু আমরা দেখছি টেকনিক্যাল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেটা, সেটা কিন্তু চাচ্ছে, যুদ্ধ চাচ্ছে না, কারণ যুদ্ধেতে তাদের লাভ মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা ভবিষ্যতে যেটা দেখতে পারবো, যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে যে বিপুল ক্ষমতা ছিল, যে তাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, ওই জিনিসটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখানে অনেক জিনিস হচ্ছে, যেমন যেটা মাহমুদুল্লাহ ভাই বলছিলেন, যে এখানে অনেকগুলো স্তর আছে, এটা বহুমাত্রিক, অনেকগুলো লেয়ার আছে, আপনাকে রিজনাল জিনিস দেখতে হবে, কিন্তু অনেক আপনার ইন্টারন্যাশনাল প্লেয়ার আছে এখন, এবং কোন জিনিসই কিন্তু আপনার রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে খালি হবে না, এখানে কার স্টেক কোথায় এটা দেখতে হবে। তো আপনি যে প্রশ্নটা করছিলেন বাফার জোন, আমি বলবো এই পুরো কনসেপ্টে একটা আনডেমোক্রেটিক, এবং এমন একটি কনসেপ্ট যেটা পৃথিবীর অন্য কোনো জায়গায় যদি এই কনসেপ্টটা ব্যবহার করা যায়, সাথে সাথে আপনার বলবে ইন্টারন্যাশনাল ল বলবে এটা তো হতেই পারে না। শুধু ইসরায়েলের ক্ষেত্রে ইসরায়েল গায়ের জোরে এই জিনিসটা প্রতিষ্ঠা করে আসছে, কিন্তু ইসরায়েল অনেক দিন পর্যন্ত তাদের অনেক ধরনের কনসেপ্ট তারা যেভাবে করে প্রতিষ্ঠা করে এসছে এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি তাদেরকে করতে দিয়েছে, সেই দিন আশা করি যে সেই দিন আস্তে আস্তে শেষ হয়ে আসছে। কিন্তু
ম্যানেজমেন্ট যে জায়গাটাতে আপনার থেকে এটা তো আপনি বললেন আমরা সবাই বুঝতে পারছি, বিশেষ করে গণমাধ্যম এগুলো নিয়ে বেশ সোচ্চার, কিন্তু এই বাফার জোন বা এই যে আপনি বলেন ইন্টারন্যাশনাল ল মধ্যে এটা পড়ে না, কিন্তু সেটা দেখা যায় তো যে সংস্থার, যেটিকে আমরা বলছি জাতিসংঘ, তারা আসলে ভূমিকা কি রাখছে? তাদের আসলে পুরো যুদ্ধে তো তাদের কোনো ভূমিকাই নেই, তারা কোনো বক্তব্য নেই, বিবৃতি নেই, কিছুই নেই, তারা আসলে কি চায়? আচ্ছা, এখানে আমি বলবো যে অনেক কিছু আপনার জাতিসংঘ বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এখানে হচ্ছে, কিন্তু এইটাকে ইমপ্লিমেন্ট করার মতো শক্তি তাদের নাই, আচ্ছা। এবং আমেরিকাকে মোকাবেলা করার মতো শক্তি তাদের নাই। কিন্তু এই যে জিনিসগুলো আপনার আইনানুগ যে জিনিসগুলো, যেগুলো যেমন ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে জেনোসাইডের অভিযোগ এসছে ইসরায়েলের, ওগুলো জিনিস কিন্তু আপনার আছে, ওগুলো সমস্ত আপনার সাক্ষী সাবুত প্রমাণ ওগুলো রয়ে গেছে। আজকে ইসরায়েলের যে ক্ষমতা 20 বছর পরে হয়তো থাকবে না, তখন হয়তো আমরা এটার একটা অন্য রূপ দেখতে পারবো, এবং এটা খুবই আপনার একটা ফ্রাস্ট্রেটিং একটা জিনিস যে আমরা মানে একটা জাস্টিসের জন্য এতদিন অপেক্ষা করতে হবে। কিন্তু এখানেও আমরা দেখবো যে আপনার আমেরিকা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় যে ক্ষমতার ব্যবহার করেছিল, সেই জিনিসটাও কিন্তু আস্তে আস্তে মানে ওই জায়গায় কিন্তু যেতে পারবে না। কারণ আমরা এই 3 বছরে এই জেনোসাইডের ফলে আপনার প্যালেস্টাইনকে অনেকগুলো দেশ কিন্তু আপনার স্বীকৃতি দিয়েছে, অনেকগুলো দেশে, ইউরোপিয়ান দেশে প্যালেস্টাইনের আপনার কাউন্সিলেট খুলেছে, অনেক ধরনের জিনিস, এগুলো খুবই ধীরে গতিতে এবং খুব অল্প মাত্রায় এগুলো জিনিস হচ্ছে, কিন্তু এইটারও একটা কিউমুলেটিভ এফেক্ট হবে, এই মুহূর্তে আমরা দেখতে পারবো না। এবং জাতিসংঘ দিয়ে হয়তো অনেক বড় চেঞ্জ, এরকম চেঞ্জ হবে না, কিন্তু অল্প অল্প সব জায়গায় যে চেঞ্জ গুলো হচ্ছে, এইটার একটা, এই যে যেমন আমি একটা আপনাকে উদাহরণ দেই, এই গত আপনার গাজার যে ফ্লোটিলা গেছিল, সেখানে যারা বিভিন্ন দেশের মানুষ নাগরিক যোগদান করেছিল, তাদেরকে তো একদম অনেক রকমের টর্চার করা হয়েছে। প্রথমবারের মতো আমরা দেখলাম কানাডার থেকে আপনার সেটাকে, ইসরায়েলকে আপনার সেটার মানে জবাবদিহিতা চাওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তো এরকম, কিন্তু এই স্টেপ গুলো খুবই কম, খুবই মানে ছোট ছোট স্টেপ, কিন্তু আমি যেটা তার মানে বলছি হ্যাঁ, আপনি সবগুলোর একটা কিউমুলেটিভ এফেক্ট হবে। তার মানে আমি বলছি সমন্বিত একটা চাপ তৈরি হলে সেটি একটি প্রভাব পড়তে পারে, এবং আমরা সেটাও দেখলাম যে আমেরিকা সিনেটে শেষ পর্যন্ত প্রেসিডেন্টের যুদ্ধের যে নিয়ন্ত্রণ সেটিতেও ভোট পাশ হয়েছে, যদিও বা একেবারে 11th আওয়ারে সেটিও আলোচনার বিষয়। আপনি ম্যানেজমেন্ট থাকেন, আমাদের সময় খুবই শেষ পর্যায়ে, আমি একটু শেষের দিকে মাহমুদুল্লাহ ভাই আপনি একটু সংক্ষেপে যদি বলতেন, একটু যেটি জানতে চাই যে এখন তো এত আলোচনা, এত কিছু শেষ, এখন নতুন করে দোহা আলোচনা, এই মঙ্গলবারের দোহা আলোচনাতে যদি কোনো কারণে এটি সফল না হয়, যদিও বা ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে তারা সেই আলোচনা অংশ নাও নিতে পারে এবং এটা একটা আনসার্টেনিটি রয়েছে, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই দোহা আলোচনার উপরে ডিপেন্ড করছে আসলে এই চুক্তিটা চলমান থাকবে কি থাকবে না। তো আপনি আসলে দোহা আলোচনায় কি দেখতে পাচ্ছেন? ওই টানাপোড়েন থাকবে, কিন্তু এট দি এন্ড অফ দি ডে আমার ধারণা, আই মে বি প্রুভেন রং, যে মোটামুটি আবার একটা অস্বস্তিকর যুদ্ধবিরতির দিকে তারা এগিয়ে যাবেন। একটা, 2 নম্বর, আর ভবিষ্যতে কখন সময় পাই না পাই, প্রফেসর মেহনাজ মোমেন হোসেন, আমি একটা ভবিষ্যৎবাণী করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে বাড়ছে এবং কাটিং এজ টেকনোলজির দিক থেকে যুক্তরাষ্ট্র এবং বিশেষ করে ইসরায়েল যেভাবে এগিয়ে যাচ্ছে, ইসরায়েল সম্ভবত আগামী 1 দশকের ভিতরে বিশ্বের 3টা প্রধান মহাশক্তির মধ্যে, সুপার পাওয়ার মধ্যে একটা হবে, বিকজ অফ টেকনোলজি। এবং টেকনোলজি দিয়ে এমন ভাবে কন্ট্রোল করা যাবে পৃথিবীকে, লক্ষ লক্ষ বাহিনীকে প্রস্ত করে ফেলা যাবে, এবং অ্যাটমিক ওয়েপন্স আপনাকে যেখান থেকে নিক্ষেপ করবেন সেটাকে রীতিমতো মানে নপুংসক করে দেওয়া যাবে, মানে কন্ট্রোলিং সিস্টেম গুলো, এগুলাকে। তো ফলে মানে আমরা নতুন একটা রিয়েলিটির দিকে সম্ভবত যাচ্ছি। এবং এই যে এখন ড্রোন দেখছেন, ড্রোন তো সবচেয়ে ছোট গুলো এখন বড় সাইজের, ধরা যায় কুট পাখি সাইজের, বারোকে একটু বেটি হয়ে, মাসির সাইজের ড্রোন তৈরি করার জন্য ইসরায়েল চেষ্টা করছে, সম্ভবত এগুলো হবে। ফলে আমরা আনসার্টেন এবং মানে একটা নতুন বিশ্বের দিকে যাচ্ছি, এবং সেটা খুব দ্রুত আমাদের সামনে এগিয়ে আসছে, নিউ রিয়ালিটি। ঠিকই বলছেন, কিন্তু আপনি যাই বলেন না কেন পৃথিবীতে প্রযুক্তি নিয়মিতই পরিবর্তিত হচ্ছে, কিন্তু যতই প্রযুক্তি পরিবর্তিত হোক সবার উপরে মানুষত্ব, মানবতারই জয় হয় সব সময়। প্রযুক্তি হয়তো সাময়িকভাবে মানুষের ক্ষতি করতে পারে, কিন্তু দিন শেষে মানবিকতা এবং মানুষের ভালোবাসায় জয় হয়। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অন্যদিন হয়তো আমরা এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করব।
ধন্যবাদ। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও বিশেষ ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটি আমাদের আলোচকরা বলছেন, আসলে কাগজে শান্তি চুক্তি হলেও বাস্তবে কিন্তু অশান্তি, কিন্তু সেটি এখন মঙ্গলবার দোহা আলোচনাতে যদি কোনো প্রকারের আরো নতুন কিছু আপডেট আসে, তাহলে হয়তোবা ইরান আমেরিকার এই শান্তি চুক্তির বাস্তবায়ন কিভাবে এগোয় সেটির দিকে গণমাধ্যম সহ আমাদের সবার নজর থাকবে। আমরা আপনাদেরকে সেটি আপডেট জানাবো। আজ এ পর্যন্তই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।